আশা করি সবাই ভালো আছেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে সিংহ রাশির মঘা নক্ষত্রের কর্মজীবন। আপনারা অনেক আগ্রহ নিয়ে এই ভিডিওতে ক্লিক করেছেন। নিশ্চয়ই আপনারা ভালো কিছুই প্রত্যাশা করেন, ভালো কিছুই শুনবেন এই আশ্বাস দিচ্ছি। কেবল ধৈর্যটা দরকার। মঘা নক্ষত্রের বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা থাকছে। আপনাদের জীবন শুরু হয়েছে কেতুর দশা দিয়ে। সেই ক্ষেত্রে আপনারা সর্বোচ্চ 7টা বছর কেতুর দশা পেয়েছেন, অর্থাৎ আপনাদের যে জীবনের শুরুটা শৈশব বা বাল্যকাল, এই সময়টা আপনারা কেতুর দশা দিয়ে পার করে ফেলেছেন। অর্থাৎ এই সময় আপনারা কেমন ছিলেন একটু পিছনে ফিরে দেখা যাক। এই সময়টা আপনারা অত্যন্ত শান্তশিষ্ট ছিলেন। আপনারা সবসময় যে কোনো যেখানে হচ্ছে লোকজন বেশি, জনবহুল অংশ, সেই সমস্ত জায়গায় আপনারা যেতে চাইতেন না, ভয় পেতেন এবং আপনাদের মধ্যে ভয়ভীতির মাত্রাটা বেশি ছিল। এছাড়াও আপনারা ছিলেন খুবই শান্তশিষ্ট এবং লাজুক প্রকৃতির মানুষ। ফলে দেখা যেত যে ক্ষেত্র বিশেষ আপনি বাড়িতে আত্মীয় স্বজন আসলে যদি কখনো এরকম হতো, আপনি আস্তে করে সরে পড়তেন। আপনি সব কিছু থেকে বিচ্ছিন্ন থাকার চেষ্টা করতেন, একা থাকতেন, ক্লাসে একা থাকতেন, বন্ধু পাননি খেলা করার জন্য। তারপরে সহপাঠীরাও আপনাদেরকে ওরকম করে সঙ্গ দিত না। সব ক্ষেত্রেই কেমন যেন একটু একাকিত্ব, বিচ্ছিন্নতা, এগুলো নিয়ে আপনি বড় হয়েছেন। আপনি সবসময় একা একা যে কোনো কিছুকে অবজার্ভ করতে পছন্দ করতেন। ওই যে রবীন্দ্রনাথের যে ছুটি গল্প আছে, সেখানে ফটিকের যে বিষয়টা আসে, ফটিক একা একা যে যে কোনো কিছু নিরীক্ষণ করার যে বিষয়, একা একা দেখা, এরকম অনেক আছে যেখানে একাকিত্বের মাত্রাটা বেশি থাকছে। আপনার মূল নক্ষত্র কেতু হওয়ার কারণে আপনি জীবনের শৈশবটা এইভাবেই পার করেছেন। আর এই কারণে আপনার মধ্যে ওই সময় থেকে যে কোনো কিছুর দিকে এক নজরে তাকিয়ে থাকার যে বৈশিষ্ট্য, এটি আছে। অবশ্যই এই বৈশিষ্ট্য আছে। আমি নিজেও, আমার মনে পড়ে, আমি হচ্ছে ছোটবেলায় হাঁস দেখতাম। নদীতে হাঁস সাঁতার কাটছে, কী করছে, এগুলো আমি বসে বসে এক নজরে সবসময় বসে বসে দেখতাম। নদীতে গিয়েই আমার কাজ ছিল এই কাজটা, বসে বসে হাঁস দেখা। হাঁস দেখছি তো দেখছি, ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে, হাঁসই শুধু দেখছি। তো আপনাদের জীবনে এরকম কোনো না কোনো ঘটনা আছে যা আপনারা কেবল দেখতেনই না, যেন জিনিসটা আপনি খাচ্ছেন এরকমভাবে আপনি দেখতেন ছোটবেলায়। এবং জীবনে প্রচুর পরিমাণে দুঃখ, কষ্ট এবং অবহেলা পেয়েছেন ছোটবেলা থেকে। অনেক সময় এমন থাকে না যে বাসায় যদি মেহমান আসে, মেহমান চলে যাওয়ার সময় হাতে অনেক সময় টাকা পয়সা দিয়ে যায়। দেখা যাচ্ছে অন্য বাচ্চারা পায়, আপনি পান না, বা সেরকম একটা কোনো কষ্ট আপনার জীবনে থাকবে। আপনাকে সব কিছু থেকেই বঞ্চিত করা হবে। আপনি কোনো কিছু চেয়েছেন কিন্তু পাননি। এরকম ঘটনা আপনার বাল্যকালে আছে। অর্থাৎ আপনার বাল্যকাল কেটেছে নিঃসঙ্গতায়। আমি এই বিষয়টা কেন তুলে ধরলাম? এর মূল কারণ হচ্ছে আপনার মধ্যে কি আছে সেটি আবিষ্কার করার জন্য আপনাকে দীর্ঘ সময় একা থাকতে হয়েছে। আপনি টোটালি অন্য অন্য মানুষ থেকে ডিসোলেট ছিলেন, অর্থাৎ একাকী ছিলেন। এর ফলে আপনার মধ্যে একটা হতাশা, নিরাশা, নৈরাশ্য, বিষণ্ণতা, এরকম নানান কিছু নিয়ে আপনি বড় হয়েছেন ছোটবেলা থেকে। ফলে আপনার মধ্যে হীনমন্যতা গ্রো করেছে। অর্থাৎ আমার পক্ষে কোনো কিছু করা হয়তো সম্ভব না। মানুষের সাথে মিশতে পারেন না, ঠিকমতো কথা বলতে পারেন না। অর্থাৎ ওই কিছু শিশু থাকে যারা পুষ্টিহীনতায় ভোগে বা অবহেলা, বঞ্চনার শিকার হওয়ার কারণে সব কিছু থেকে পিছিয়ে থাকে। কিছু কিছু থাকে না, যেমন আমি যদি হাঁসের বাচ্চাদের খাবার দিই, দেখবেন হাঁসের বাচ্চা যেগুলো বড় একটু, তারা তাড়াতাড়ি এসে খেয়ে নেয়, ছোটোগুলো আর পায় না বা পৌঁছাতে পৌঁছাতেই শেষ। আপনার বিষয়টা এরকম ছিল। বাল্যকালে সব কিছু থেকে আপনি পিছিয়ে ছিলেন, কোনো কিছুই আপনি টাইমলি পাননি এবং আপনার সেই জিনিসটা গ্রহণ করতে করতে অন্যদের গ্রহণ করা শেষ। এই কারণে আপনি শুধু পুষ্টিহীনতার শিকারই না, মানসিকভাবে আপনি পিছিয়ে ছিলেন অনেক বেশি। এটি হচ্ছে আপনার জীবনের শৈশব, যার কারণে আপনি
ভুগেছে হীনমন্যতায়। কিন্তু এখানকার একটা টুইস্ট হচ্ছে আপনার রাশির অধিপতিকে, আপনার রাশির অধিপতি রবি। এই কারণে আপনি সবসময় ভিতর থেকে নিজেকে একটু আলাদা ভাবতেন, যে আমি অন্যদের থেকে আলাদা, আমাকে সব কিছু আলাদাভাবেই দেওয়া উচিত। কোনো অনুষ্ঠানে গিয়ে সবার সাথে আপনি বসে খাবেন, এই মানসিকতা আপনার ছিল না। কারণ আপনি মনেই করেন ছোটবেলা থেকে যে আমি আলাদা, আমি অন্যদের থেকে আলাদা। ছোটবেলা থেকে আপনাকে যেভাবে বড় করা হয়েছে, ওই রবিও আপনার রাশির অধিপতি হওয়ার কারণে ওই জিনিসটাকেই সাপোর্ট করে। ফলে দেখবেন বড় হয়ে ওঠার পরও ওই বৈশিষ্ট্য আপনার মধ্য থেকে যায়নি। আপনি ওই একাই সব কিছু থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে একাই সব কিছু পেতে চান। অর্থাৎ পেতে চান বলতে সব জায়গায় আপনি যাবেন, দেখা যাচ্ছে কাউকে সাথে নিচ্ছেন, কিন্তু তারপরও প্রায়োরিটির যে বিষয়টা, অর্থাৎ সবাই একদিকে, আমি একা একদিকে, এরকম মানসিকতা আপনার মধ্যে এই ছোটবেলার ওই ঘটনার কারণে গ্রো করেছে। আপনি দেখবেন সব ক্ষেত্রে আপনি একা, এবং একাই আপনি থাকতে চান। জীবন জীবন পার করার ক্ষেত্রেও যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমি জানি যে আপনি অন্যের উপর ডিপেন্ডেন্ট, কিন্তু তবুও সিদ্ধান্ত নানান দিক থেকে যখন চলে আসে, তখন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি আপনার সিদ্ধান্তকে প্রাধান্য দেবেন। কেতু যাদের জন্ম নক্ষত্র হয়, এই যে আপনাদের জন্ম নক্ষত্র, আপনারা দেখবেন সিদ্ধান্ত নিতে পারবেন না। সিদ্ধান্ত নিতে গিয়ে কত কিছু যে অ্যানালাইসিস আপনারা করবেন, কত যে চিন্তা ভাবনা করবেন, এত কিছু করেও আপনি সিদ্ধান্তে আসতে পারছেন না। যখনই ফাইনালাইজ করতে যাচ্ছেন, তখনই আপনার মনে হচ্ছে ঠিক হলো নাকি আরেকটু ভাববো, আরেকটু আর 2 4 5 জনের কাছে শুনবো। বিষয়টা এরকম হবে। অর্থাৎ আপনি যে কোনো কিছু নিয়ে অ্যানালাইসিস করতেই থাকেন এবং বিভ্রান্তির মধ্যে পড়ে যান। ছোটবেলায় প্রথম যে 7 বছর আপনার জীবনের, কারো কারো আরও কম হতে পারে, সর্বোচ্চ 7 বছর, অর্থাৎ জীবনের একেবারে শুরুর যে পর্যায়টা ছিল, এই পর্যায়ে আপনারা যারা ভালো গাইড পেয়েছেন, অর্থাৎ আপনাদেরকে লক্ষ্য নির্ধারণ করে দিতে পারে বা আপনাদেরকে চালিত করতে পারে কোনো গুরুস্থানীয় ব্যক্তি, এরকম যদি থেকে থাকে, অবশ্যই আপনারা লাইফে ভালো করবেন। আমি গুরুস্থানীয় ব্যক্তির কথা কেন বললাম? দেখুন, এখানে 2 রকমের গুরু আছে, একটা হচ্ছে বৃহস্পতি আর একটা হচ্ছে শুক্র। বৃহস্পতি না, কারণ বৃহস্পতি আপনাদের জন্য বধ কারক, এবং বৃহস্পতি আপনাদের জীবনে যে সময় দশায় আসবে সেটি আপনাদের জীবনের অনেক শেষের দিকে। এবং বৃহস্পতি দশাতেই অনেকেই মারা পড়বেন আপনারা। বৃহস্পতি না, শুক্র হচ্ছে আপনাদের এই গুরু কারক। অর্থাৎ জীবনের শুরুতেই যখন আপনি একটু বোঝা শিখেছেন, ওই সময় থেকে যদি কোনো গুরুস্থানীয় ব্যক্তি আপনাকে গাইড করা শুরু করে এবং আপনি যদি তার নেতৃত্ব মেনে নিয়ে, তার কথা শুনে, অর্থাৎ গুরুকে শ্রদ্ধা করে গুরুর কথা মেনে যদি চলেন, আর কোনো কিছু লাগবে না। গুরু শিক্ষক, শিক্ষাদাতা, এটা মনে রাখতে হবে। বাবা মা না, কিন্তু এটা কিন্তু বাবা মা না, এটা হচ্ছে শিক্ষক। সেটি যদি আপনি পেয়ে যান, সেই সৌভাগ্য, আপনার লাইফে সাকসেস অনিবার্য। এটা আপনার রাশিতে, এই পুরো ছকে শুক্র গ্রহ যদি পজিশনে থাকে, তাহলে আপনার ব্যর্থতা কেউ আটকাতে পারবে না, আপনার সফলতা কেউ আটকাতে পারবে না। কেন বলছি এই কথা? কারণ হচ্ছে এর পরেই যে দশাটা আসছে, 20 বছরের যে দশাটা আসছে, সেটি হচ্ছে শুক্রের দশা আপনি পাবেন। তো শুক্রের দশা যখনই আপনি 20 বছর পার করে ফেলবেন, 20 বছর থেকে শুরু হচ্ছে আপনার জীবনে, অর্থাৎ সর্বোচ্চ 27 বছর পর্যন্ত আপনি পেতে পারেন এই দশা, সর্বোচ্চ 27। এখানে আমি একটা হিসাব করলাম যে কেতু আপনার জীবনে কত বছর ভোগ্য দশা হিসেবে ছিল, সেটি তো আমি জানি না। কিন্তু যদি আপনার বয়স 27-এর নিচে হয় এবং 20 বছর এর বেশি হয়, তাহলে অবশ্যই আপনি ওই সময় শুক্রের দশা পার করেছেন। এবং এর থেকে আমরা বুঝতে পারি যেটি হচ্ছে আপনার জীবনের কর্মদশা, এবং অধিকাংশ মানুষই এই সময়ে লাইফের একটা বড় ধরনের প্ল্যান করে যে আমি কী করব, কোন কাজের দিকে যাব, এই প্ল্যানটা করে। এই প্ল্যানটা করাবে কে এবং ডিরেকশনটা কে দিবে হচ্ছে আপনার গুরুস্থানীয় যে শুক্র যে দশা অধিপতি, সে আপনার জীবনের কর্মকে নির্ধারণ করে দিয়ে যাবে। এই জন্য বললাম যে শুক্র যদি আপনার পজিশনে থাকে, তাহলে আপনারও সাফল্য অনিবার্য। তো দেখবেন আপনাদের শুক্র কোথায় আছে, শুক্র পজিশনে আছে কিনা। এখন আপনি বলতে পারেন যে শুক্র
পজিশনে আছে কিনা আমি বুঝবো কি করে? ভালো পজিশন, খারাপ পজিশন, একটু আমি সেই বিষয়েও বলি তাহলে। দেখুন, শুক্র যদি রবির নক্ষত্রে থাকে, রবির নক্ষত্রে থাকলে সেক্ষেত্রে আপনি লাইফে ভালো করতে গিয়ে যথেষ্ট কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাবেন ভালো করতে গিয়ে। যেমন আ শুক্রের যে আ শুক্রের যে অবস্থান, ধরা যাক যে আমরা রবির নক্ষত্রকে কাউন্ট করছি। তো তাহলে ১ম এ ধরি সিংহ। সিংহতে কিন্তু শুক্রের নক্ষত্র আছে এবং কন্যাতেও শুক্রের সরি রবির নক্ষত্র আছে। তাহলে সিংহতে এবং কন্যাতে এই দুটো ঘরেই রবির নক্ষত্র আছে, কিন্তু রবি তো আপনার বিপদ তারা। ফলে এই সমস্ত ঘরে যদি শুক্র থেকে থাকে তাহলে শুক্র খুব একটা ভালো ফল কিন্তু দিতে পারছে না। কেন পারছে না? কারণ হলো স্বাস্থ্য বা সম্পদ কেন্দ্রিক জীবন আপনার হবে বটে, কিন্তু সমস্যাটা হলো যদি সিংহতে শুক্র থাকে এটি কিন্তু তার শত্রু ঘর এবং আম, রাশির অধিপতি এর নক্ষত্রে শুক্র থাকছে, এই কথাও ঠিক আছে, কিন্তু তারপরও এই যে বিপদ তারায় শুক্র থাকার কারণে আপনার জীবনে সাফল্য আসবে নানা রকমের বিপদ আপদের মধ্য দিয়ে। তাহলে এই বিষয়টা আপনার জন্য একটা রিস্ক। আপনি সকল ক্ষেত্রেই দেখবেন স্বাস্থ্যগত একটা ঝামেলা থাকছে আপনার জীবনে, স্বাস্থ্যগত অবস্ট্রাকল পার করে তারপরে আপনাকে সামনে এগোতে হবে। আর অন্যদিকে যদি কন্যা হয়, কন্যার উত্তর ফাল্গুনী, তাহলে আবার আহ, সম্পদ সম্পদ অর্জন করার জন্য আপনার মধ্যে একটা মানসিকতা দেখা যাবে, অল্প বয়সে সম্পদ অর্জন করতে যাবেন। আবার এমনও হয় অধিকাংশ ক্ষেত্রেই অনেক মানুষ বিবাহিত জীবন বা আম, সংসারের ভার নিয়ে নেওয়া এই সমস্ত বিষয়ের সাথে সংশ্লিষ্ট হয়ে পড়ে। ফলে অধিক দূর যে যাওয়ার যে প্রচেষ্টা সেটি কমে যেতে দেখা যায়। ওইদিকে হতে পারে যে আপনার আহ, শুক্র আহ, ধনু অথবা মকরে থাকলো, এমনও হতে পারে। যদি এরকম হয় তাহলেও আপনার জীবনে এই প্রেম ঘটিত বিষয়ে ঝামেলা থাকছে এবং একই সাথে শত্রু দ্বারা পীড়িত হওয়া, শত্রু দ্বারা আক্রান্ত হওয়া, রোগ ব্যাধিতে পড়া, ঋণে পড়া, এই সমস্ত কারণেও কিন্তু আপনি লাইফে পিছিয়ে যাচ্ছেন। আবার এমন হতে পারে কৃত্তিকা নক্ষত্র, অর্থাৎ মেষ এবং বৃষতে যে কৃত্তিকা নক্ষত্র আছে, সেখানে যদি যে রবি নক্ষত্র আছে সেখানে যদি পড়েন তাহলে পিতার সাথে বিরোধ বা পিতার সাথে বোঝাপড়া ভালো না, ভাগ্যকারক, ভাগ্য সংক্রান্ত কোনো বিষয় বা ধর্ম সংক্রান্ত কোনো বিষয়, এরকম নানান বিষয় থাকছে আপনার জীবনে যা আপনার পথে বাধা সৃষ্টি করবে। অর্থাৎ আপনি প্রতিটা কাজে যেতে গিয়েই দেখবেন বাধা একটা না একটা বিপদ আপদ আছেই আপনার জীবনে। তার মানে আমি বলতে চাচ্ছি যে শুক্র যদি কখনো রবির নক্ষত্রে থাকে আপনার জন্ম সময়, তাহলে এই ফলটা আপনি ভালো পাচ্ছেন না। আপনাকে বিপদ আপদের মধ্য দিয়ে স্ট্রাগল করে ওই পজিশনটা অর্জন করতে হবে। আরেকটা নক্ষত্রের কথা বলবো, মঙ্গলের নক্ষত্র। অর্থাৎ এই নক্ষত্র হিসেবে আমি ধরবো চিত্রাকে, চিত্রা নক্ষত্র, ধনিষ্ঠা নক্ষত্র, আবার এই দিকে আছে মৃগশিরা নক্ষত্র। এই ৩ নক্ষত্রের কোনো নক্ষত্রে যদি শুক্র থেকে থাকে তাহলে আপনার জীবনে সবসময় বিপক্ষ অবস্থান করবে। অর্থাৎ আপনি যে কাজেই এগোতে যাবেন আপনার সামনে কেউ না কেউ চলে আসবে, আপনাকে কাজে সামনের দিকে যেতে দিবে না, এরকম প্রবলেম সৃষ্টি করবে। তো তার মানে আপনি বুঝতে পারছেন যে আপনার জীবনের যে কর্মক্ষেত্র, এই কর্মক্ষেত্রে এগোনোর জন্য শুক্র গ্রহের ভালো ভালো একটা নক্ষত্র দরকার। আবার যদি বৃহস্পতির নক্ষত্রে শুক্র থাকে তাহলে প্রবলেম আছে। যেমন এইদিকে আছে বিশাখা নক্ষত্র, তারপরে বৃশ্চিকের দিকে বিশাখা নক্ষত্র আছে, তারপর ওই পাশে কুম্ভ এবং মীন মিলে আহ, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছে। তারপরে এইদিকে মিথুন এবং কর্কটের এই দিকে আছে হচ্ছে পুনর্বসু নক্ষত্র। এই নক্ষত্রেও যদি শুক্র থাকে তাহলেও আপনার জীবনে বিপদ আপদ থাকবে। অর্থাৎ সেক্ষেত্রে কর্মহানি যোগ তৈরি হবে। এখন আপনি বলতে পারেন যে এটা তো শুভ নক্ষত্র, তাই না? না, আপনার নক্ষত্র সাপেক্ষে এটি শুভ না, এটি বদ তার আপনার জন্য। ফলে কর্মক্ষেত্রে বিপদ আপদ ফেস করবেন এবং অনেকেই থাকে না কর্ম করতে গিয়ে মারা পড়ে বা কর্মক্ষেত্রে মারা পড়ে, এরকম নানান থাকে। এই জন্য যাদের শুক্র এই নক্ষত্রে থাকছে তাদের যদি লগ্ন সাপেক্ষে বৃহস্পতি শুভ না হয় তাহলে কিন্তু বিপদ। এদিকে শুক্রের কথা আরেকটু আমি বলবো যে শুক্র জন্ম সময়ে কোথায় আছে, যেমন হচ্ছে যদি সক্ষেত্রী হয়ে যায়, যেমন তুলা বা বৃষ,
অথবা মীন এরকম ক্ষেত্রগুলোতে যদি শুক্র থাকে তাহলে ভালো। আবার কন্যাতে শুক্র থাকা কিন্তু খুবই বিপজ্জনক। আমি একটু আগেই বলছিলাম যে শুক্র যদি কন্যাতে থাকে অর্থাৎ উত্তর ফাল্গুনী নক্ষত্রে, রবির নক্ষত্রে অথবা মঙ্গলের নক্ষত্রে, চিত্রা নক্ষত্রে, তাহলে কিন্তু আপনি ভালো ফল মোটেও পাচ্ছেন না। অর্থাৎ শুক্র কন্যাতে থেকে উত্তর ফাল্গুনী বা চিত্রাতে থাকলে আপনার জীবনে কর্মক্ষেত্রে বড় ধরনের ব্যর্থতা আসবে। যদি তার লগ্ন সাপেক্ষে শুভ না হয় অথবা নীচভঙ্গ রাজ্য শুক্রকে নীচভঙ্গ রাজ্যকে ফেলতে না পারে, তাহলে তো বিপদ। অর্থাৎ আপনি তাহলে বুঝতে পারছেন যে মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের কর্মজীবনে অনেকের যে ব্যর্থতা, তার মূল কারণ এই শুক্র গ্রহ। সে কোথায় আছে, কার সাথে আছে, এটা খুব জরুরি জানা। এখন আপনি বলতে পারেন তাহলে আমার কোন নক্ষত্র এমন আছে যেই নক্ষত্রে শুক্র থাকলে সবচেয়ে ভালো ফল আমি পেতে পারি। আমি এই ক্ষেত্রে কয়েকটা নক্ষত্র সাজেস্ট করছি। প্রথম নক্ষত্র, সেটিকে আমি বলবো ধনু। ধনুতে চলে যাব। ধনুতে গিয়ে দেখব পূর্বাষাঢ়া নক্ষত্র আছে, যার নক্ষত্র সংখ্যা হচ্ছে 20। এই নক্ষত্রে যদি শুক্র থাকে তাহলে আপনি অত্যন্ত ভালো ফল পাবেন। আবার যদি শুক্র মেষে থাকে ভরণী নক্ষত্রে, তাহলেও আপনি অনেক ভালো ফল পাবেন। এই ক্ষেত্রে শুক্র নিজ নক্ষত্রে থাকছে, এটি হচ্ছে আপনার সম্পদের তারা, যার কারণে কর্মদশায় শুক্রকে এই নক্ষত্রে শুক্রের এই নক্ষত্রের অবস্থান আপনার জন্য অত্যন্ত শুভ ফল দেয়। আর থাকছে পূর্ব ফাল্গুনী নক্ষত্র, যা হচ্ছে এই সিংহতেই আছে। ফলে শুক্র এখানে থাকছে, আবার জন্ম সময় চন্দ্র এখানে থাকছে, চন্দ্র শুক্র এক ঘরে থাকছে। আপনার মধ্যে বড় ধরনের কোনো কিছু তৈরি করার প্রতি আগ্রহ, অর্থাৎ কলাবিদ্যায় পারদর্শী বা হচ্ছে গান, নৃত্য বা সঙ্গীত বা কোনো কিছু তৈরি করতে পারেন, আর্টের বিষয়ে, মানে সৌন্দর্যের যে কোনো বিষয়ে আপনি উন্নতি করবেন, এরকম একটা সংযোগ তৈরি। অর্থাৎ চন্দ্র শুক্র এক জায়গায় থাকা, এটি খুবই ভালো লক্ষণ হলো আপনার জন্য। তাহলে বুঝতে পারছেন কত ভালো ভালো জায়গা আছে শুক্রের অবস্থান নিয়ে। আরেকটা কথা বলবো, শুক্র যদি চন্দ্রের নক্ষত্রে থাকে তাহলে আপনি অত্যন্ত ভালো ফল পাবেন। এখানে একটা কয়েকটা ঘরের কথা বলবো, তার মধ্যে বেস্ট একটা ঘর আছে, সেটা হচ্ছে বৃষ। আপনার রাশি সাপেক্ষে আহ, দশম ঘর হচ্ছে বৃষ। তো সেখানে শুক্র যদি চন্দ্রের নক্ষত্রে থাকে, অর্থাৎ ওখানে রোহিণী নক্ষত্র আছে 4 নম্বর নক্ষত্র, ওই নক্ষত্রে যদি জন্ম সময় শুক্র বসে থাকে তাহলে আপনি কর্মক্ষেত্রে বিরাট সফলতা পাবেন। আর এইটা হচ্ছে আপনার জন্য ক্ষেমকারক, অর্থাৎ যে কোনো কিছুতে সর্বোচ্চ কোনো কিছু পেয়ে যাওয়া, অর্থাৎ সুখ, শান্তি, সমৃদ্ধি, যশ, খ্যাতি যা কিছু আছে সব কিছু পাওয়া সম্ভব শুক্রের এই নক্ষত্র অবস্থানের কারণে। এক এক জায়গা, মানে এই একটা জায়গায় যথেষ্ট আপনার জন্য। আরও কিছু নক্ষত্র আছে, যেমন এখান থেকে আমরা যদি ইসে চলে যাই, শ্রবণাতে চলে যাই, 22 নম্বর নক্ষত্র, সেখানে গেলে আপনি ভালো করবেন কিন্তু স্ট্রাগলের মাধ্যম দিয়ে। স্ট্রাগল অর্থাৎ আপনি সুখ শান্তি সমৃদ্ধি এগুলো পাবেন, কিন্তু যথেষ্ট স্ট্রাগল করতে হবে আপনাকে। আমি জানি না আপনাদের কেমন লাগছে কথা শুনে, হয়তো অনেকের কাছে জাস্ট বোগাস এরকম মনে হচ্ছে, কিন্তু আমি ছক দেখেই বলছি কথা। যারা বোঝেন তারা তো বোঝেন, আর যারা বুঝবেন না তারা সময় নষ্টই মনে করবেন। এক্ষেত্রে শুক্র যদি আরেকটা নক্ষত্রকে পাই, অর্থাৎ হস্তা নক্ষত্র, হস্তা নক্ষত্রে শুক্র থাকলে যদিও তার নিচস্থ স্বভাবে থাকে, কিন্তু ক্ষেমকারক থাকার কারণে আপনি আপনার জীবনে সম্পত্তি অর্জন করতে গিয়ে বিপদগামী হতে পারেন। আবার আপনার ভাষা ঠিক না থাকতে পারে, অনেক সময় আপনার মধ্যে নেগেটিভ প্রবৃত্তি চলে আসতে পারে, কর্মক্ষেত্রে দুর্নীতি করা, মানুষকে ঠকানো এরকম প্রবৃত্তি আসতে পারে। আবার বিপরীত লিঙ্গের মানুষ দ্বারা প্রতারিত হওয়া বা তাদেরকে প্রতারিত করার বৈশিষ্ট্য আপনার মধ্যে আসতে পারে। এই জায়গাগুলো কিন্তু খুব সেন্সিটিভ, অর্থাৎ শুক্র কন্যাতে থাকলে আপনার জন্য অবশ্যই সেই বিষয়টা সেন্সিটিভ হয়ে দাঁড়ায়। আপনার মধ্যে ভোগবাদী প্রবণতা বৃদ্ধি পেতে দেখা যাবে যদি শুক্র হস্তা নক্ষত্রের জন্ম সময়ে থাকে। শুক্র গ্রহ, তার মানে আমরা বুঝলাম যে বৃষতেই সবচেয়ে ভালো ফল দেয়। আপনাদের কর্মজীবনে আপনারা শুক্রের দশায় যে বিদ্যা শিখবেন সেই বিদ্যাই তো পরবর্তীতে প্রয়োগ করবেন, তাই না? তা আমরা দেখব বৃষকে একটু অ্যানালাইসিস করে। বৃষর ঘরটা, আহ, আপনারা জানেন যে বৃষ মানে ষাঁড়, তো বৃষর ঘরটা আমরা একটু দেখি। এটা হচ্ছে পৃথ্বীকারক বলে, পৃথিবীকারক অর্থাৎ স্থির। আমরা যদি চর, ওই যে বলে না চর স্থির দ্বৈত, তা ওই ঘরটা হচ্ছে স্থির, অর্থাৎ আপনি আপনার কর্মক্ষেত্রে স্থিরতা বজায় রাখতে পছন্দ করবেন। আপনি সব ক্ষেত্রে অনেক বেশি স্থির এবং যেখানে বসেন সেখান থেকে আর নড়তে চান না। কর্মক্ষেত্রে বারবার ট্রান্সফার আপনি একদমই পছন্দ করেন না, হবেও না।
তো দেখা যায় যে আপনার রাশিতে কেতু যে নিজ নক্ষত্রে বসে আছে, ফলে আপনার দশম ঘরের ওই ঘরটাও স্থির একটা ঘর, স্থির কারক ঘর। ফলে কর্মক্ষেত্রে আপনি অনেক বেশি স্থিরতা পাবেন। এখন কর্মক্ষেত্রটা কেমন হবে, তাই না? এটা হচ্ছে প্রশ্ন। দেখুন, আমরা ষাঁড়ের দিকে একটু তাকাই। ষাঁড় কীরকম? বিশাল আকার, দেখে অনেক বৃহৎ আকার মনে হয়, কিন্তু তার মধ্যে আবার রয়েছে একই সাথে দুই বিপরীত বৈশিষ্ট্য। অর্থাৎ খুব বেশি খুব যখন সে ইসে থাকে, রেস্ট রেস্ট নেওয়ার মুডে থাকে, তখন সে অনেক বেশি শান্তশিষ্ট। আহ, তার তার যখন আবার রাগ হয়, তখন সবাই তাকে দেখে পালিয়ে যায়, কেউ তার কাছে ঘেঁষতে যায় না। এরকম একটা বিষয় থাকছে। তার মানে আপনার অবস্থাও সেরকম। আপনার কর্মক্ষেত্রটা হবে অনেক বেশি মনোরম। অর্থাৎ খুব বেশি কাজ নেই, অল্প পরিশ্রম করলেই হয়। কিন্তু বিশেষ কিছু কিছু সময় অনেক অনেক বেশি পরিশ্রম কাজ করা লাগবে, যে কাজটা একটা ষাঁড়ের সাথে হয়ে থাকে। অর্থাৎ তাকে অন্য সময় বেঁধে রাখা হচ্ছে, খেতে দেওয়া হচ্ছে, আবার আর অন্য সময় তাকে নিয়ে যাওয়া হচ্ছে কাজ করতে, এবং তাকে প্রচুর পরিমাণে পরিশ্রম করানো হচ্ছে তাকে দিয়ে। তখন আর তার স্বাদ, আহ্লাদ বা তার রেস্ট নেওয়ার কোনো সুযোগ নেই, এবং প্রচুর পরিমাণে তাকে মারধরও করা হচ্ছে। এতে বোঝা যায় আপনার জীবনটা ওরকমই, যে আপনি আপনার কর্মজীবনে এমন কোনো কাজকর্মের সাথে থাকতে বেশি পছন্দ করবেন বা বেশি কমফোর্ট ফিল করবেন, যে কর্মগুলো বেশি পরিশ্রম সাধ্য একদমই না, সেখানে শারীরিক পরিশ্রমটা কম। কিন্তু ক্ষেত্র বিশেষ কখনো কখনো আপনাকে প্রচুর পরিমাণে শারীরিক পরিশ্রম দিতে হয়, যা আপনার জন্য বেশ কঠিন। এই এই বিষয়টা। এবং একটা জিনিস দেখবেন যে এই ষাঁড়, এদের শরীরের মাংসের মূল্য রয়েছে, আর সেই হিসাবে আপনারও দৈহিক মূল্য থাকবে। অর্থাৎ আপনি যদি পুরুষ বা নারী হন, অবশ্যই আপনার শরীরের ভ্যালু থাকবে। নারী হলে আপনি দেখবেন যে আপনি অনেক সুন্দরী, বা হচ্ছে আপনার অনেক কমনীয়, অনেক বেশি বিপরীত লিঙ্গের মানুষের কাছে অনেক বেশি আকর্ষণীয়, এবং আপনার যে কর্মটা হবে সেই কর্মটাও অন্যদের জন্য ঈর্ষণীয় হবে। এই জায়গাটাই চন্দ্র তুঙ্গি হয়, এবং এইখানেই শুক্র, এটা হচ্ছে শুক্রের সকেত্রী ঘর। শুক্র এখানে সকেত্রী হয়, ফলে চন্দ্র শুক্রের যে এক সম্মিলিত প্রভাব, তাতে আমরা বুঝতে পারি যে জাতক জাতিকাদের জীবনে আর্ট সংক্রান্ত, কলাবিদ্যা সংক্রান্ত বা যে কোনো কিছু সৌন্দর্যময় করে তোলার যে বিষয় থাকছে, সেই বিষয়ে আপনার জীবনে উন্নতি সবচেয়ে বেশি। এছাড়াও কেতুর যে নিজস্ব বৈশিষ্ট্য, অর্থাৎ যে কোনো কিছুতে এককেন্দ্রিক হয়ে লেগে থাকা, গবেষণা করা, আর্ট করা, কোনো কিছুর মধ্যে এক্সেপশন খুঁজে বের করে নিয়ে আসা, এরকম বিষয়ে আপনার যথেষ্ট দক্ষতা থাকবে। এবং কোনো কিছু আবিষ্কার করা, তারপরে হচ্ছে ছবি আঁকা, বা হচ্ছে সুর দেওয়া যে কোনো কিছুতে, বা হচ্ছে স্পিরিচুয়াল পর্যায়ে উচ্চ পর্যায়ের কোনো নলেজ শেয়ার করা, বা ওই পর্যায়ে গুরুস্থানীয় কোনো মানুষ হয়ে ওঠা, বা কোনো উচ্চ পজিশনে থাকা, এই পর্যায়ের মানুষ আপনি। এছাড়াও যদি আপনারা বাস্তব জগতের কোনো চাকরি বাকরির কথা বলেন, তাহলে আমি বলবো সেক্ষেত্রে বিনোদন জগৎ বা হচ্ছে শৈল্পিক যে জগৎ আছে, সেই জগতে গেলে আপনার জন্য সবচেয়ে বেশি ভালো হবে বলে আমি মনে করি। এছাড়াও যদি আপনি ব্যাংকে কাজ করেন, তাহলেও ভালো করবেন। তারপরে হচ্ছে, কারণ ব্যাংকের কাজ একসাথে দুটো, আপনি বসে আছেন আবার একসাথে কাজও করছেন। ওই শুয়ে 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 দেখেন না, ষাঁড় কী করে, জাবর কাটে না শুয়ে শুয়ে, অর্থাৎ শুয়ে আছে, তার কাজ থেমে নেই। তার মানে আপনাকে এমন কোনো থাকবে যেখানে আপনি শুয়ে আছেন, মানে হচ্ছে বসে আছেন বা রেস্ট নিচ্ছেন, কিন্তু আপনার কাজ চলছে। তার মানে সেই ক্ষেত্রে আপনি এই যে ইউটিউব বা অনলাইনের সাথে সংশ্লিষ্ট বিষয়, যেমন ফ্রিল্যান্সিং বা হচ্ছে ডিজাইন করা, এই সংক্রান্ত কাজ, বা ব্যাংক বা শিক্ষকতা, এরকম কিছু কাজ, মানে অধিক পরিশ্রমের কাজ না, যে কাজগুলো আপনি এখানে বসেই ডিল করতে পারেন, এরকম কাজ আপনার জন্য বেস্ট। এবং মনে রাখবেন, এই কাজগুলো সবসময় এমন কাজ হবে যা নারীরা করে। যেমন রান্নার কাজটা নারীরা করে, বা তারপর হচ্ছে কোনো কিছু সেল করা, বা হচ্ছে কোনো কিছু প্রদর্শন করা, যেমন শাড়ি বা কসমেটিক্স বা এই জাতীয় অনেক কিছু আছে, এগুলো প্রদর্শন করতে হয়। করলে মানুষ দেখে আকৃষ্ট হয়ে সেগুলো কেনে। এবং অনেক ক্ষেত্রে এমন কিছু কর্মের সাথে সংশ্লিষ্ট থাকবে আপনাদের জীবন, যেখানে আমার প্রয়োজন নেই, কিন্তু আমার দেখে ভালো লাগছে, আমি ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নিলাম আমি কিনবো। এরকম বিষয়, যেমন জামা কাপড়ের বিজনেস, বা প্রসাধনী, এই জাতীয় বিষয়গুলো, বা সুগন্ধি, তারপরে স্বর্ণ
বা হচ্ছে অলংকার আদি, এরকম নানান কিছু আছে যার সাথে সংশ্লিষ্ট হলে আপনি ভালো করবেন। এছাড়াও যেহেতু এটি চন্দ্র শুক্রের বিষয়, এই কারণে আমরা একটু কালপুরুষের দিকে চলে যাব। আমরা কালপুরুষের দিকে দেখতে পাই শুক্র হচ্ছে সপ্তমপতি এবং একই সাথে দ্বিতীয়পতি, যা সম্পদ এবং বিদেশ একসাথে এই দুই ঘরকে নির্দেশ করে। এবং আমরা চন্দ্রকে দেখতে পাই চতুর্থপতি, যা মনের কারক এবং জল কারক। চন্দ্র শুক্র উভয়ই ফিমেল প্ল্যানেট। ফলে এই দুই গ্রহের যে প্রভাব ওই ঘরে থাকছে, দশমে থাকছে, এর মাধ্যমে আমরা বলতে পারি যে আপনার জীবনে আপনি যে কর্মের সাথে সংশ্লিষ্ট হবেন তা ফিমেল বিষয়কে নির্দেশ করবে। অর্থাৎ কর্মক্ষেত্রে আপনি সবসময় একটা নর্মাল মোডে থাকবেন। অর্থাৎ এমন না যে খুব শরীর থেকে দরদর করে ঘাম ঝরছে। হ্যাঁ, এটা কিন্তু কিছু সময়, যেমন ঈদ আসলো, ঈদের সময় বা পূজার সময় বা কোনো অনুষ্ঠান উপলক্ষে, কোনো বিশেষ দিন উপলক্ষে এরকম হতে পারে, কিন্তু সব সময় এরকম আপনার সাথে হবে না। এই হচ্ছে কথা, আপনার এই হচ্ছে কর্মজীবন। আর এরপরে দ্বিতীয় একটা গ্রহ যাকে খুব পজিশনে থাকতে হবে, আমি কেতুর বিষয়ে বলতে পারিনি কেতুর পজিশন নিয়ে, কেতুকে অবশ্যই ভালো পজিশনে থাকতে হবে। কেতু যদি তিনটা ঘরের কথা আমি বলবো, কেতু যদি সিংহ বা ধনু অথবা মেষ এই তিন ঘরে নিজের নক্ষত্রে থাকে তাহলে কেতুর বল অনেক বাড়বে। যদি কেতু সিংহতে থাকে তাহলে রবিকে ভালো পজিশনে থাকতে হবে। কেতু যদি ধনুতে থাকে তাহলে বৃহস্পতিকে অবশ্যই ভালো পজিশনে থাকতে হবে। আবার কেতু যদি মেষে থাকে তাহলে অবশ্যই মঙ্গলকে পজিশনে থাকতে হবে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে কেতু শুধুমাত্র এই তিনটা ঘর না, এর চাইতেও আরও কিছু ইম্পর্ট্যান্ট ঘর আছে, সেখানে থাকলেও কেতু ভালো ফল দিতে পারে। যেমন একটা নক্ষত্রের কথা আমি বলবো, অতিমিত্র নক্ষত্র। এই নক্ষত্রটা হচ্ছে বুধের নক্ষত্র। যেমন রেবতী নক্ষত্রে যদি থাকে সেক্ষেত্রে আপনি বেশ ভালো করবেন, আয়ু সংক্রান্ত বিষয়ে একটা সাপোর্ট আপনি পেয়ে যাবেন। যদি কেতু ধরা যাক জ্যেষ্ঠা নক্ষত্রে আছে, বৃশ্চিকে, তাহলেও আপনি এখানে একটা ভালো ফল পাবেন। আপনার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি এগুলো বৃদ্ধি পেতে দেখা যাবে। এছাড়াও থাকতে পারে শ্লেষা নক্ষত্রে, কর্কটে, সেক্ষেত্রেও আপনি জীবনে আধ্যাত্মিকভাবে যথেষ্ট ভালো করবেন। এছাড়াও আপনারা শনির নক্ষত্র, রাহুর নক্ষত্র বা চন্দ্রের নক্ষত্র, শুক্রের নক্ষত্র, এই সমস্ত নক্ষত্রে যে কোনো জায়গায় থাকতে পারে। তবে তিনটা নক্ষত্র বাদ রাখবো কেতুর জন্য, রবি, মঙ্গল, বৃহস্পতি। এই তিন নক্ষত্র যদিও কেতুর জন্য এগুলো শুভ নক্ষত্র হিসেবে বিবেচিত হয়, কিন্তু আপনার জন্য না। কেতু যদি রবি, মঙ্গল অথবা বৃহস্পতির কোনো নক্ষত্রে অবস্থান করে থাকে জন্ম সময়, তাহলে আপনার জন্য বিপদ অবশ্যই থাকবে। বিপদ থাকবে, বিপক্ষ থাকবে বা মৃত্যুযোগ থাকবে, এরকম বিষয় আপনার জীবনে থাকছে। তাহলে আপনারা কেতুর বিষয়টা বুঝলেন। আর শুক্রের কথা আমি অলরেডি বলেছি, শুক্রের জন্য আমি তিনটা নক্ষত্রকে একইভাবে বাদ রেখেছি, সেটি হচ্ছে রবি, মঙ্গল, বৃহস্পতি। রবি, মঙ্গলের বৃহস্পতির নক্ষত্র আপনার জন্য বিপজ্জনক, এই হচ্ছে মূল কথা। আর আমি কর্মজীবনের আরেকটা পার্টে চলে যাব, যেখানে অনেকেই একটু দেরিতে, যাদের শুক্র ভালো নেই তাদের কিন্তু কর্ম লাভ করতে যথেষ্ট কষ্ট হবে, রেজাল্ট ভালো করা বা তাদের যে একাডেমিক জীবন সেটি খুব বেশি ভালো হবে না, কর্মক্ষেত্রে বারবার স্ট্রাগল করতে হবে, এরকম প্রবলেম থাকবে। সেক্ষেত্রে দরকার হবে রবির সাপোর্ট। অর্থাৎ রবি আপনার রাশির অধিপতি হিসেবে কোথায়, এটা খুব খুব জরুরি বিষয়। যদি রবি তুলারে থাকে তাহলে একটু ঝামেলায় আমি মনে করছি, সবচেয়ে বেশি নেগেটিভ বলে আমি মনে করছি। কারণ হচ্ছে রবি এই ঘরে এই নিঃস্বস্ত হয়ে যায়। আপনার জন্ম যদি বাংলা কার্তিক মাসে হয়ে থাকে তাহলে আপনি এই প্রবলেমের ভিতর দিয়ে যাবেন। তো সেক্ষেত্রে দেখা যাবে যাদের বয়স 26 পার করে 33 পর্যন্ত আছে, 26 থেকে 33 এরকম বয়স যাদের আছে তারাই এই সমস্যার ভিতর দিয়ে যাবে। অর্থাৎ এই বয়সটা হবে আপনাদের জন্য বিপদ আপদের বছর। অর্থাৎ শুক্র যাদের ভালো থাকলো না তারা রবির উপর নির্ভর করবেন, কিন্তু রবি আপনার জন্য বিপদ আপদের মধ্য দিয়ে জীবন পার করবে, এরকম অধিকাংশই আছে আপনাদের। তার কারণে আপনারা বলেন আমাদের জীবন ভালো যায় না, জীবন অনেক কষ্টের, এরকম বলেন এই কারণে। তো সেই ক্ষেত্রে রবি তুলাতে থাকলে ভালো ফল পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? কারণ এখানে তিনটা নক্ষত্র আছে, সেই তিনটা নক্ষত্র হচ্ছে চিত্রা, স্বাতী এবং হচ্ছে বিশাখা। তো চিত্রা আর বিশাখা এই দুটো নক্ষত্র, অর্থাৎ 14 এবং 16, এই দুটো নক্ষত্র আপনার জন্য কোনো শুভ নক্ষত্র না।
একটা প্রত্যরী বিপক্ষ তারা, আর একটা হচ্ছে বদ তারা। সেক্ষেত্রে রবি এই দুই তারায় থেকে ভালো ফল তো দিচ্ছেই না, আরও নিচস্থ। অতএব আপনার জীবনে কঠিন পরিস্থিতি আসলো। আর যাদের রাহু নক্ষত্র অর্থাৎ স্বাতী নক্ষত্রে রবি থাকছে, তাদের জন্য একটু একটু ছাড় আছে, মিডিয়াম আর কি। সেই ক্ষেত্রে তারপরেও অন্য গ্রহের সাপোর্ট প্রয়োজন হবে, এটি হচ্ছে বিষয়। তার মানে রবির দশা আপনাদের জন্য সবার জন্য ভালো হবে না, কারো কারোর জন্য ভালো হতে পারে। রবি যদি নিজের ঘরে থাকে, অর্থাৎ রবি যদি আহ, সিংহতে থাকে, তাহলে আপনি ভালো ফল পাবেন। আবার রবি যদি আহ, ধনুতে থাকে, তাহলে ভালো ভালো ফল পাচ্ছেন। আরেকটা হচ্ছে রবি যদি মেষে থাকে, তাহলেও ভালো ফল পাচ্ছেন। তো তাহলে দেখুন যে রবির জন্য কিছু কিছু ঘর তো রেস্ট্রিক্টেড হয়ে গেল। আবার রবি যদি ভালো কোনো নক্ষত্রেও থাকে, তাহলে ভালো ফল পাচ্ছেন। তবে এক্ষেত্রে রবির নিজের নক্ষত্রকে আমি বাদ রাখবো, অর্থাৎ বিপদ তারা, আহ, অর্থাৎ রবির যে তারাটা আছে, রবি যে তারা আছে রবির, অর্থাৎ সেটি হচ্ছে 3, 12 এবং হচ্ছে 21। এই তিনটা তারা বাদ রাখতে হবে, এই তিনটা তারা শুভ না। আর শুভ না বলতে আপনাকে জীবনে অবস্ট্রাগল নিয়ে এগোতে হবে কর্মক্ষেত্রে। আর মঙ্গলের নক্ষত্র, এই মঙ্গলের তারায় যদি রবি অবস্থান করে, অর্থাৎ হচ্ছে আগেই বলেছি মৃগশিরা, চিত্রা এবং ধনিষ্ঠা, এই তারায় যদি রবি অবস্থান করে থাকে, তাহলে আপনার জীবনে বিপক্ষ আসবে এবং তাদের প্রভাবে আপনার জীবন পার করতে যথেষ্ট কঠিন হবে, কষ্ট হবে। আর বৃহস্পতির তারায় যদি থাকে নক্ষত্র, সেই নক্ষত্র সংখ্যা হচ্ছে 7, তারপরে 16, তারপরে 25, এই ধরনের নক্ষত্রে থাকলেও আপনার জন্য ঝামেলা হবে কর্মজীবন পার করতে গিয়ে। তার মানে আপনারা বুঝতে পারছেন যে শুক্র এবং রবি, যদি রবি, মঙ্গল এবং বৃহস্পতির নক্ষত্র পেয়ে যায়, শুক্র এবং রবি, তাহলে আপনার জীবনে কর্মদশায় ভালো করা খুব খুব কঠিন। আমি যে এতক্ষণ ধরে কথা বলছি, আশা করি আপনারা এই বিষয়গুলো স্পষ্ট হচ্ছেন যে কিভাবে মানুষের জীবনে ব্যর্থতা আসে। এরপরে আরেকটা নির্ভরতা থাকলো, অর্থাৎ আপনার জীবন যখন 36-এর বেশি হয়ে গেল এবং 36 থেকে 43 এর মধ্যে আপনার জীবন, তখন আপনার চন্দ্রদশা চলবে। আর এই চন্দ্রের দশায় আপনার জীবনটা কেমন হবে দেখা যাক। সেই ক্ষেত্রে চন্দ্র আপনার জন্য ক্ষেমকারক, অর্থাৎ সুখ, শান্তি, সমৃদ্ধি নিয়ে আসবে। চন্দ্র যেহেতু রবির ঘরে আছে, অতএব আবারও রবির পজিশনটা দরকার হবে। সেক্ষেত্রে রবি যদি ভালো পজিশনে না থাকে, তাহলে ভালো ফল পেতে আবারও কষ্ট হবে। কিন্তু ট্রানজিট সাপেক্ষে রবি যখন যখন ভালো ঘরে যাবে, তখন তখন একটু ভালো ফল পাবেন। এই হচ্ছে বিষয়। আর তারপরে মঙ্গল আসবে আপনার জীবনে। তো মঙ্গল আসলে আপনি জীবনে দেখবেন যে আপনার বয়স তখন চলবে 43-এর বেশি, কিন্তু 50-এর কম। এর মধ্যে আপনার জীবন সময় থাকবে। তো একটু বয়স হয়েছে আপনার, তো সেই ক্ষেত্রে এই মঙ্গলের তারাটা আপনার জন্য প্রত্যয়ী, অর্থাৎ বিপক্ষ। আপনাকে দেখা যাবে জীবনে নানান মানুষের সাথে শত্রুতা তৈরি হবে, সবাই যেন আপনার বিপক্ষে দাঁড়িয়ে আছে। এরকম বাধাবিঘ্ন পার করতে 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 যেতে হবে আপনার জীবন সামনের দিকে। অর্থাৎ এই সময়ে আপনার জীবনে বিপদ আপদের মাত্রা থাকছে, অসুস্থতার মাত্রা থাকছে, এগুলো পার করে আপনাকে সামনে এগোতে হবে। অনেকেই এই সময় বিপদ আপদে পড়বে এবং শত্রু দ্বারা আক্রান্ত হবে, মামলা মোকদ্দমা, শত্রু দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়া, এরকম নানান বিপদ আপদ থাকছে আপনার জীবনে। এর মধ্য দিয়ে আপনাকে যেতে হবে। আর মঙ্গল পার করে ফেলতে পারলেই আসবে রাহুর দশা। এই রাহুর দশায় আপনি দেখবেন আপনার বয়স তখন 61 থেকে বেশি হয়ে গেল, 61 পার করলো, কিন্তু সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনার বয়স তখন চলছে, সরি 61, 58, 51 থেকে তখন আপনার বয়স দেখা যাবে, ওই যে বলছিলাম একটু আগে 43 থেকে 50 বলেছি। সেই ক্ষেত্রে থাক, আমি রাহুর বিষয়টা আর বলছি না। কারণ হচ্ছে রাহুর বিষয়টা বলতে গেলে কি হবে, আহ, আপনার কর্মদশা হয়তো ওই সময় শেষ হয়ে যেতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি যেহেতু আলোচনা করে ফেলেছি বলেই দিই। 61 বছর থেকে যদি 68 বছর, এই টাইমটা যদি আপনার হয়ে থাকে, তাহলে আপনি দেখবেন যে আপনার জীবনে রাহুর দশা চলছে। তো রাহুর দশায় রাহুর অবস্থানটা জরুরি। রাহু কোথায় আছে? রাহু তো ভালো পজিশনে থাকতে হবে রাহুকে। অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় যে যেহেতু আপনার রাশির অধিপতি রবি, তো রবির সাথে রাহুর যদি কোনোভাবে কনফ্লিক্ট থেকে থাকে, তাহলে জীবনে এই টাইমটা কিন্তু কঠিন হবে পার করা। আর রাহুর দশায় তো আপনারা জানেন বারবার পরিবর্তন। কেতু যেহেতু আপনার জন্মতারা, সেক্ষেত্রে আপনার মধ্যে সবসময় থাকে একটা জায়গায় লেগে থাকা, কিন্তু এই ক্ষেত্রে আপনাকে বিভিন্ন জায়গায় ছুটতে হচ্ছে। ফলে এই দশাটা আপনার জন্য একটু কঠিন হবে। তবে জন্ম সময়ে যদি এমন হয় যে আপনার লগ্নে কেতু বা রাশিতে কেতু এরকম যদি হয়, সেক্ষেত্রে
রাহুর দশা যদি ভালো নক্ষত্র পায় রাহু, তাহলে ভালো হতে পারে। এবং ভালো গ্রহের সাথে থাকলেও বা রাহু যে ঘরে আছে সেই ঘরের গ্রহ যদি ভালো জায়গায় থাকে, তাহলেও আপনি সেখানে ভালো ফল পেতে পারেন। আর রাহুর দশায় মূলত যেটি হবে, আপনার কর্মক্ষেত্রটা বিস্তৃত হবে, অর্থাৎ একাধিক বিষয়ে ভালো করা, নানান বিষয়ে আপনার যে আছে, এক্সপিরিয়েন্স আছে, যা গুণ আছে, আপনি সেগুলো বিস্তার করবেন, সেগুলো প্রকাশ করতে থাকবেন। দেখা যায় যে কেউ নিজের উম, যে সহশিক্ষা কার্যক্রমের যে বিষয় থাকে, যে আমি এগুলোও পারি, গান পারি, বাজনা পারি, বা কোনো কিছু লেখালেখি পারি, সেগুলো ওই সময় প্রকাশ পাবে যখন আপনার বয়স কত হচ্ছে, তাহলে বললাম 61+, অর্থাৎ যারা চাকরি শেষ করেছেন, চাকরি শেষ করার পরেই দেখবেন এরকম একটা সুযোগ আপনার জীবনে চলে আসছে। এরপরে যে কথাটা বলবো সেটা হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতির দশা হচ্ছে আপনার জীবনের শেষ দশা। ম্যাক্সিমাম মানুষের জন্য বৃহস্পতির দশাই শেষ দশা হবে, কারণ এটি হচ্ছে বদ কারক, বদ দ্বারা, যার জন্য আপনার বয়স তখন থাকবে 77 ঊর্ধ্ব, অর্থাৎ 77 বছর যখন পার হচ্ছে আপনার জন্য, তখন মৃত্যু যোগ শুরু হলো। 77 থেকে 84, 84 নিচে। হ্যাঁ, তো 77 থেকে 84-র মধ্যেই থাকছে আপনাদের বয়স। ম্যাক্সিমাম মানুষ এই সময় মারা পড়ে যায়, কারণ হচ্ছে আপনাদের এই সময় বদ কারক গ্রহ দশা অধিপতি হয়ে পড়ে। এই কারণে এই প্রবলেমটা হয়ে থাকে। তো আশা করি আপনারা এই বিষয়গুলো বুঝতে পেরেছেন। আমি দীর্ঘক্ষণ আলোচনা করলাম, জানি না কতটুকু কি হেল্প করতে পারলাম আলোচনায়। তবে মনে রাখবেন, আপনাদের জীবনে একটা একটা বিষয় আমি সর্বশেষ বলে শেষ করব, যে আপনারা দেখবেন আপনাদের চকে একটা একটা নক্ষত্র, আর সেই নক্ষত্র সংখ্যা হচ্ছে 19। 19 নম্বর তারা, সেটি হচ্ছে মূলা। এই মূলাতে যদি কোনো শুভগ্রহ জন্ম সময় থাকে, ভালো করে শুনুন, 19 নম্বর তারায় যদি জন্ম সময় কোনো শুভ গ্রহ থাকে, বুধ, বৃহস্পতি অথবা শুক্র, এই 3 গ্রহের কোনো গ্রহ যদি ধনুতে এখানে থেকে যায়, তাহলে আপনার জীবনে শরীর স্বাস্থ্য সংক্রান্ত কোনো বিষয়ে কখনো কোনো সমস্যা হবে না, এবং কর্মক্ষেত্রেও আপনি সবসময়ের জন্য সফল থাকবেন। এটি হচ্ছে আমার শেষ কথা, আপনারা মিলিয়ে দেখবেন। তো আমি তাহলে যা বললাম আপনাদের সাথে কতটুকু কি মিললো, আমরা কতটুকু কি জানলেন, শিখলেন, বা আপনাদের আদৌ কি আছে ছকে, সেগুলো বিষয়ে আপনারা কমেন্ট করতে পারেন। এই ভিডিওর ভিউ যদি 5000 ক্রস করে, তাহলে আপনারা আবারও আর একটা ভিডিও পাবেন। গত যে ভিডিও ছিল 2025 সালের মার্চ মাসের যে ভিডিও, মঘা নক্ষত্র রাশিফল, ওখানে আমি বলেছিলাম আপনাদের ভিউ যদি 5000 ক্রস করে, আমি একটা এক্সট্রা ভিডিও দেবো। তো সেই ভিডিওটাই ছিল এই ভিডিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকের ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।